হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে গান্ধী টাঙ্গাইল থেকে গ্রেপ্তার। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। আখেরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 20। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি 2 জন। আদালতের নির্দেশের পরও জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ব্যবসায়ী মানসিকতাকে দুষলেন ভুক্তভোগীরা। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত জনজীবন। আরও কয়েকদিন অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। সময় সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। টাঙ্গাইল থেকে তাকে গতকাল গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা। জাহাঙ্গীর আলম 90 জেএমবির অন্যতম সক্রিয় নেতা জানিয়ে পুলিশ বলছে সে কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করত। গুলশানের হলি আর্টিজান হামলায় 2 জন এবং শোলাকিয়া ঈদ জামাতে হামলার ঘটনায় সে 3 জন কর্মী সরবরাহ করে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। হলি আর্টিজান হামলার পরে গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে জাহাঙ্গীর আলমের নাম জানতে পারে পুলিশ। অন্যান্য জঙ্গি নেতাদের মতো সেও একাধিক ছদ্মনাম ব্যবহার করত। প্রকৃত নাম জাহাঙ্গীর আলম হলেও দলের মধ্যে রাজীব এবং গান্ধী নামেও পরিচিত ছিল সে। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। সকালের আম বয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজগার ও দিনী আলোচনা। ফজরের নামাজের পর ভোর থেকে শুরু হয় দ্বিতীয় দিনের আম বয়ান। একটানা চলে সকাল 9:30 পর্যন্ত। এরপর 1 ঘন্টার বিরতি শেষে খিত্তায় খিত্তায় শুরু হয় ইমানি আলোচনা। দুপুর নাগাদ এই আলোচনা চলার পর জোহরের নামাজ একসাথে আদায় করবেন মুসল্লিরা। এদিকে শীতকে উপেক্ষা করে দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলা থেকে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। প্রায় 160 একর জমির ওপর আয়োজিত ইজতেমায় ইতিমধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন। প্রথম পর্বের এই আয়োজনে দেশের 16টি জেলার পাশাপাশি প্রায় 50টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। মূল ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে 18টি প্রবেশপথ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় র্যাব পুলিশ ছাড়াও বসানো হয়েছে 14টি ওয়াচ টাওয়ার। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এখানে আসছি অনেক আশা করে, জীবনে অনেক উল্টাপাল্টা চলছি, কিন্তু এই ইজতেমার রাসূলুল্লাহ যেন আল্লাহ আমাকে একবার নিষ্পাপ করে দেয় আর আমার জীবনটা ইমান আমলের সাথে আমার জীবনটা সাজাইতে পারি। দেশবাসীর জন্য, শান্তির জন্য এবং আমরা মুসলমান যে যেখানে থাকি সবার শান্তির জন্য এবং আমরা যারা ইজতেমাতে আসছি আল্লাহ যেন তাদের সবাইকে আল্লাহ কবুল করে এই প্রার্থনা আল্লাহর কাছে করি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানাতে ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল এবং ইজতেমা ময়দানের বাইরে আছেন মাহমুদ রাকিব। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, মামুন, আপনি বলছিলেন যে আসলে দিনী আলোচনা যেটি চলছিল, তো এখন কিছুক্ষণ আগে মাত্র দিনী আলোচনা শেষ হয়েছে। তো এখন এই মুহূর্তে মুসল্লিদেরকে যে জোহরের নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। তো আমরা দেখছি যে মুসল্লিরা তারা যে এখানে আপনি জানেন যে ইজতেমা ময়দানের ভেতরে তাদের জন্য অজু গোসলের ব্যবস্থা রয়েছে, তো তারা সেই কাজগুলো করছেন এবং জোহরের নামাজের পর হচ্ছে আবারও বয়ান শুরু হবে এবং বয়ান শেষে হচ্ছে দুপুরের খাবারের বিরতি দেওয়া হবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে সকাল থেকে যে বয়ান হয়েছে সেই বয়ানে মুসল্লিদের উদ্দেশ্যে যে বিষয়গুলো বলা হয়েছে তা যদি একটু সংক্ষেপে বলতে চাই আপনাকে আমি, সেটি হচ্ছে এখানে বয়ান থেকে বলা হয়েছে যে যুগে যুগে আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী এবং রাসূল যারা ছিলেন তারাই হচ্ছে ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছেন। তো যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী এবং রাসূল, তো তারপরে আর কোনো নবী আসবেন না। তো সেই কারণে ইসলামের যে প্রচার, ইসলামের যে দাওয়াত সেটি দেওয়ার দায়িত্ব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপর। তো সেই হিসেবে প্রত্যেকটি মুসলমানেরই দায়িত্ব হচ্ছে ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়া, এই বিষয়টি বলা হয়েছে। এবং বলা হয়েছে যে একজন মুসলমান হিসেবে অন্যকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আগে নিজে হচ্ছে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলতে হবে। ইসলাম যে জিনিসগুলো পালন করতে বলেছে সেই জিনিসগুলো পালন করতে হবে, যেসব জিনিস থেকে বিরত থাকতে বলেছে সেসব জিনিস থেকে বিরত
বিরত থাকতে হবে। বলা হয়েছে যে আগে নিজের জীবনে এবং নিজের জীবন যাপনে ইসলাম কায়েম করতে হবে এবং পাশাপাশি প্রত্যেকটি মুসলমান যেন ইসলামের বিধিবিধান মেনে চলে, সেজন্য সবাইকে এই দিকে আহ্বান করতে হবে। এ ধরনের বার্তা এখানে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এবং বিকালে অর্থাৎ জোহরের নামাজের পরে যে বয়ানটি হবে সেখানেও একই ধরনের আলোচনা হবে, মুসল্লিদের উদ্দেশ্যে সেসব কথাবার্তায় বলা হবে। এবং আমরা দেখছি সেটি হচ্ছে যে আগামীকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। তো এরই মধ্যে কিন্তু এই টঙ্গীর যে 160 একরের যে মূল ইজতেমা ময়দানটি রয়েছে সে ময়দানটি কিন্তু মুসল্লিদের পদভারে মুখরিত হয়ে গেছে। পুরো ময়দান জুড়ে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে অর্থাৎ আখিরি মোনাজাতের সময়টি যত এগিয়ে আসছে মুসল্লিদের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। এবং তাবলিগ জামায়াতের যারা এই ইজতেমার আয়োজকরা আছেন তারা যেটি বলছেন যে আগামীকালকের আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আরো লাখো লাখো মুসল্লির সমাগম এখানে ঘটবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং এখান থেকে আগামীকালকে আখিরি মোনাজাতের পরে যারা 3 দিনের জন্য ওই ইজতেমায় অংশ নিয়েছিলেন তারা কিন্তু তাদের এইখান থেকে তারা চলে যাবেন। এবং এছাড়া এখান থেকে তাবলিগ জামায়াতের তত্ত্বাবধানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাবলিগ জামায়াতের কর্মীরা তাদের চিল্লা নিয়ে অর্থাৎ 30-40 দিনের জন্য কিংবা 4 মাসের জন্য কিংবা 1 বছরের জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়বেন। এবং সেই 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 যেই কাজগুলো সেগুলো কিন্তু এখান থেকে করা হবে। এবং আজকের দিনের কর্মসূচিতে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে এখানে আসরের নামাজের পরে বেশ কটি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে এবং আজকে জোহরের নামাজ পর্যন্ত সেই যৌতুকবিহীন বিয়ের জন্য নাম নিবন্ধন চলছে। এবং সেই নামগুলো নিবন্ধন শেষে প্রত্যেকটা নিবন্ধিত যে দম্পতিকে একই সঙ্গে এখানে বিয়ে পড়ানো হবে ইসলামের বিধিবিধান অনুযায়ী। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ রুমেল, আপনি যেমনটি বলছিলেন যে ইজতেমা মাঠের ভিতরের কথা বাইরের কথা যদি আমি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে ইজতেমা মাঠকে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শতভাগ তৎপর আছে। আপনি দেখছেন একজন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে একটি বাইনোকুলার দিয়ে তিনি পুরো মাঠটি পর্যবেক্ষণ করছেন যাতে দূরে কোথাও কোনো জায়গা থেকে কোনো কিছু করা হচ্ছে কিনা বা কোনো উগ্রপন্থীরা কোনো কিছু করছে কিনা। এর বাইরে আমি যদি আপনাকে বলে দিই যে ইতিমধ্যেই কিন্তু ইজতেমা মাঠকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য ইজতেমা মাঠের যে উত্তর পাশে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটিতে কিন্তু যানবাহন চলাচল শিথিল করা হয়েছে। সে রাস্তায় মূলত ইজতেমার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স পাশাপাশি গণমাধ্যমের গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো সাধারণ গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। আপনি দেখছেন যে এই রাস্তাটি কিন্তু মূলত গিয়ে শেষ হয়েছে একদম টঙ্গীর যে মূল রাস্তা রয়েছে টঙ্গী গাজীপুর সড়ক, সেখানে গিয়ে এই রাস্তাটি পুরোপুরি কিন্তু বন্ধ আছে। ইজতেমার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারছে না। তো আপনি দেখছেন সাধারণ মুসল্লিরা কিন্তু এখনো আসছেন, যেহেতু আর ঘন্টাখানেক পরে জোহরের নামাজ আদায় হবে। এই ইজতেমা মাঠে অনেক বড় একটি জামাত হওয়ার কথা রয়েছে, এখানে লাখো মুসল্লির অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতে অংশগ্রহণ করার জন্যই কিন্তু মূলত এখানে লাখো মুসল্লি আসছেন। নির্দিষ্ট 16টি জেলা ছাড়াও কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন আশপাশের যে এলাকা রয়েছে সেসব এলাকা থেকে কিন্তু মুসল্লিরা এসছেন, তারা নামাজ আদায় করবেন। এর পাশাপাশি আমি যদি আপনাকে বলে দেই এই পুরো ইজতেমা মাঠকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে 6000 সদস্য নিয়োজিত করা হয়েছে। এর পাশাপাশি র্যাব, এসবি, সাদা পোশাকের পুলিশও নিয়োজিত করা হয়েছে। তো তারাও কিন্তু পুরো মাঠটিকে ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর আমি যদি আপনাকে শীতের কথা বলে দেই, আমরা আপনাকে জানিয়েছিলাম সকালবেলা প্রচন্ড শীতের কথা। এখন কিন্তু যখনই বেলা গড়াচ্ছে আস্তে আস্তে রোদ বেড়েছে, সেহেতু কিন্তু কিছুটা শীতের প্রভাব কমে আসলেও বাতাস কিন্তু এখনো কমেনি। আর যেহেতু বাতাস কমে আসেনি সেহেতু কিন্তু একদমই যে শীত কমেছে তা কিন্তু বলা যাবে না। শুধুমাত্র যে গাজীপুর বা টঙ্গীতে তাই কিন্তু নয়, পুরো দেশেই কিন্তু এখন শীতের প্রকোপ বেড়েছে। সে কারণে তার একটা প্রভাব বা নেতিবাচক প্রভাব কিন্তু এখানেও পড়েছে। বিশেষ করে আপনি জানেন যে ইজতেমায় কিন্তু বিপুল সংখ্যক বৃদ্ধ বয়সের মুসল্লিরা আসতে থাকেন। সেই মুসল্লিরা কিন্তু এই শীতের একটি বেশি সমস্যাতে পড়েছে। তবে তারা যে বিষয়টি বলছেন, যেহেতু তারা দিনের পথে এসেছেন, তারা ইসলামের কথা শুনতে এসেছেন, ইমান আমলের কথা শুনতে এসেছেন, সেহেতু তারা বলছেন যে এই শীত কিন্তু তাদের কোনো সমস্যা নয়। তারা বলছেন যে মহান রবের কাছে তারা এই শীতকে কোরবানি হিসেবে দিতে চান, যা তারা পরকালে এর ফলাফল পেতে চান জান্নাতে যাওয়ার মাধ্যমে। তো মোটামুটি আমরা এক কথায় বলতে পারি যে ইজতেমা কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে সফলতার সঙ্গে এবং আইন শৃঙ্খলার মাধ্যমে চলছে, যা চলবে আগামীকাল আখিরি মোনাজাত পর্যন্ত। এবং আগামীকাল সকালে আখিরি মোনাজাতের মাধ্যমে মূলত প্রথম পর্ব শেষ হবে। তো মোটামুটি আমার কাছে রাজু এই ছিল এখানকার সবশেষ খবর। রাজু। টঙ্গী এলাকা থেকে ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী খান মোহাম্মদ রুমাইল এবং মাহমুদ রাকিম। দেখছেন সময় সংবাদ। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 6 জন নিহত হন। আহত হন অন্তত 20 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সামনে একটা ট্রাক ছিল, ব্রেক মানে ধরছে, হালকা হয়েছে গাড়িটা, তারপর হালকা ধাক্কা লাগিয়েছে। ধাক্কা লাগার পর গাড়িটা ব্রেক করবে না, ব্রেক না করে বাম সাইডে আবার নিয়ে কিবা দৌড়িয়া ড্রাইভার ঝাঁপ দিয়ে চলে গেছে। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ সম্মিলিতভাবে যাত্রীদেরকে পানির থেকে উদ্ধার করা হয়েছে। মামলাটি যে ড্রাইভার পলাতক আছে, গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের পরও গুরুতর আহত রোগীদের জরুরি চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। জরুরি চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম, যোগ্য চিকিৎসাকর্মী ও অভিজ্ঞ চিকিৎসকের অভাবেই প্রাথমিক চিকিৎসা নিতে আসা রোগীরা পড়ছেন বিপাকে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এসব অনিয়মের কথা জানা থাকলেও আইনের ফাঁকফোকর থাকার কারণে তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারিকুল ইসলামের ক্যামেরায় আহমদ সালেহিনের রিপোর্ট। এই বাচ্চারা যখন কেমিক্যালকে অসুস্থ পড়ছিল, আমরা তখন মাতালে শিশু মাতৃ ক্লিনিকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নেই। এ ধরনের অভিযোগ নিত্যদিনের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার চিত্র স্বাভাবিক ঘটনা। সবগুলো না হলেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো নামকাওয়াস্তে কিছু সরঞ্জামাদি আর মেডিসিন চিকিৎসক দিয়ে চালাচ্ছে জরুরি বিভাগ। আর রোগীদের গোপনীয়তা রক্ষা না করেই ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের সামনে বাধ্য হয়ে ডাক্তারকে দিতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আবার কোথাও জরুরি বিভাগের দেয়ালে সাঁটানো আছে চিকিৎসার পূর্বেই ডাক্তারের ফি জমা দেওয়ার নির্দেশনা। একটি জরুরি বিভাগে যা যা থাকা প্রয়োজন তার বেশিরভাগই থাকে না বেসরকারি হাসপাতালগুলোতে, যেগুলোর মধ্যে অন্যতম ইকুইপমেন্ট পার্ট, ইমার্জেন্সি মেডিসিন বাক্স, সিটি স্ক্যান অথবা এমআরআই এবং এক্স-রে সুবিধা, যা নিজেদের হাসপাতালই থাকতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ও ব্যবসায়ী মানসিকতার কারণেই মূলত তৎক্ষণাৎ চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের। প্রাইভেট যেগুলো জিনিসে আর যেটাই বলেন, ব্যবসার বাইরে তো কোনোটাই না। তো আমি এখানে ইমার্জেন্সি বসতেছি, আমি সব জানি না নাকি মনে হয় আমরা সব জানি? ইমার্জেন্সি বসতে মানে আমি সব জানি। আমরা এখানে হয় না, করানো হয় না। পাশে পপুলার একটা আলোক আছে, আমরা যে রাস্তার মতো ওখান থেকে আর্জেন্ট যদি লাগে সিটি স্ক্যান বেমারে সেটা করে নিয়েছি। তারা এখানে আসে আমাদের টাইম প্রতি বছরই আমরা কি করি। ডিজিটালদের সাথে ভালো সম্পর্ক ভালো না। তারা আমার কোয়ালিটি তারা দেখে যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা তারা দেখে। আর এই জরুরি বিভাগের এসব অনিয়মের বিষয়ে কথা বলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে যে জরুরি বিভাগগুলো আছে সেগুলো সবগুলো কতটুকু ইকুইপড সে বিষয়ে আসলে সন্দেহ আছে। ইমার্জেন্সিগুলোর অনেক সময় ইমার্জেন্সি অবস্থা থাকে, এই বিষয়ে আসলে আমাদের সচেতনতা হওয়া অনেক বেশি জরুরি এবং এই বিষয়ে পর্যাপ্ত জনবল তৈরি করাও খুব বেশি দরকার। হাসপাতালগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সে বিষয়ে যুক্তি দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারতাম। কোনো রোগী যদি আসে তাকে জরুরি সেবা কিন্তু তাকে দিতে হবে, এটা কিন্তু নির্দেশনা আছে। তবে রুটিন মাফিক এসব হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চিকিৎসা মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি, আর এই চিকিৎসা সেবা নিয়ে যখন করা হয় ব্যবসা, তখন নিরুপায় হয়ে পড়েন সাধারণ মানুষ। সমস্যাগুলো নিয়ে বিশ্লেষকদের বিশ্লেষণ এবং গণমাধ্যমে উঠে আসার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ হতে পারে নাগরিক অধিকার নিশ্চিতের অন্যতম পন্থা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মডেল ফার্মেসিতে মানসম্মত ওষুধ সঠিক দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাতের নাগালের মধ্যে মডেল ফার্মেসি স্থাপনের তাগিদ জনসাধারণের। তবে সংখ্যা বাড়লেও মানের ক্ষেত্রে সরকারকে কোনো ধরনের ছাড় না দেওয়ার পরামর্শ ওষুধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। অবাক হলেও মডেল ফার্মেসির সাধারণ চিত্র এটি।
একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবার নিয়ম, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া জানানো সহ রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে মডেল ফার্মেসিতে। উন্নত বিশ্বের আদলে গুলশান, বনানী ও ধানমন্ডিতে স্থাপিত 7টি মডেল ফার্মেসিতে সঠিক মূল্যে মানসম্পন্ন ওষুধ কিনতে পারবে জনসাধারণ। পাশাপাশি ওষুধ নীতিতে অনুমোদিত প্রয়োজনীয় 39টি ওষুধ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র ছাড়া কিনতে পারবে না কেউই। তাপ সংবেদনশীল ওষুধের গুণগত মান রক্ষা সহ নানা সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। কষ্ট বেশি হোক বা একটু বাসা থেকে দূরত্ব হোক, তবুও আমাদের এই জায়গাগুলো সিলেকশন করা উচিত। সেখান থেকে আমরা নিশ্চিন্তে ওষুধ কিনতে পারি, নির্দিষ্ট দামে আমরা ওষুধ কিনতে পারি। আজকাল বাজারে ভেজাল ওষুধ পাওয়া যায়, আমি বিশ্বাস করি এখানে সেইটা বোধহয় নাই। এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, দেন ওষুধটা কখন খেতে হবে বা কোন ওষুধের সাথে কোন খাবার খাওয়া যাবে না, এগুলো কাউন্সেলিং করে। দেশের নিবন্ধিত 1,25,000 ফার্মেসিকে পর্যায়ক্রমে মডেল ফার্মেসির মানে উন্নীত করার আহ্বান ওষুধ বিশেষজ্ঞদের। পাশাপাশি মডেল ফার্মেসির সংখ্যা বাড়ালেও সেগুলোর সঠিক মান নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। আমরা এক্সপানশন করব, নট অ্যাট দি কস্ট অফ দি কোয়ালিটি অফ মেডিসিন। স্বাস্থ্যসেবাটাকে আরো উন্নত পর্যায়ে নেওয়ার জন্য ফার্মাসিস্ট, প্রপার এ গ্রেড ফার্মাসিস্ট প্রত্যেকটা ফার্মাসিতে থাকাও অবশ্যক। শিগগিরই পাইলটিং হিসেবে প্রতিটি বিভাগীয় শহরে ও পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে একটি করে মডেল ফার্মেসি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগে রোগীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ ঔষধ। পাশাপাশি ভেজাল ওষুধের সাথে জড়িতরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মডেল ফার্মেসির মাধ্যমে আমরা নিশ্চিত করব যাতে জনগণ ভালো ওষুধ পায়, জনগণের যাতে ক্ষতি না হয়। দেশে প্রায় সবই মডেল ফার্মেসি হয়ে যায়, একটাও সরকারের অনুমোদনের বাইরে না থাকুক, এটি আমাদের পরিকল্পনা। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসি সমূহে সুশৃঙ্খল ওষুধ বিতরণ ব্যবস্থা চালুর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে প্রবাসীদের মাঝে চরম উৎকণ্ঠা। শঙ্কিত হবার কিছু নেই মন্তব্য নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। নিজেও বেড়া যায় না, বাচ্চা কোচ্চাকে নিয়ে বেড়া যায় না, খেতা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, ঘর থেকে বেড়াও যায় না, গরু বাছুর ধরি যে ঘাস টাস খাওয়াবো তাও হয় না। নীলফামারীতে কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। জেলায় সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও বেড়েছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। যাত্রী এইভাবে ঠান্ডার মধ্যে উঠতেছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। কাজ করতে পারতেছি না, কুয়াশা, নানান কিছু, শীত বছর তো কেউ দিতেও আসে না। এদিকে রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া আগামী 2-4 দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের জন্য একটু জনজীবনে একটু সমস্যা হচ্ছে। আকাশে মেঘ না থাকার কারণেই একটু শীতটাকে বেশি অনুভূতি মনে হচ্ছে। আর এই শীতটাকে, এই ঠান্ডাটাকে আমরা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এছাড়া রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কার্যকারিতা হারাচ্ছে খুলনার বেশিরভাগ স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ, খননের অভাবে পলি জমে নদী ও খাল ভরাটের পাশাপাশি স্রোত ও নাব্য কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবার যেগুলো সচল রয়েছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় গ্রামীণ কৃষি ব্যবস্থাপনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খুলনার বিভিন্ন পোল্ডার ও প্রকল্পে অন্তত 350 স্লুইস গেট রয়েছে। এর মধ্যে 200-এরও বেশি স্লুইস গেট বন্ধ হয়ে গেছে অব্যবস্থাপনা ও পলিমাটির কারণে। বাকিগুলো সচল থাকলেও সেগুলো কার্যকারিতা হারাচ্ছে কর্তৃপক্ষের উদাসীনতায়। ফলে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, দিঘলিয়া ও দাকুপ উপজেলায় কৃষিকাজে দেখা দিয়েছে নানা সমস্যা। অধিক বৃষ্টিতে স্লুইস গেট দিয়ে পানি সরানোর ব্যবস্থা না থাকায় কৃষি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম। কিছুদিন বাদেই লবণ আসবে, তাতে করে আমাদের এই যে তিলের সময়, শুকনো সময় এই গেটতে জল উঠে ওই তিলটা মারা যায়। যে সময় পানির দরকার হয় তখন পানি পাওয়া যায় না, আর যখন পানির দরকার না তখন বোঝাই করে দেয়। এই গেট ভাঙার কারণে অন্যান্য কোনো ফসল হচ্ছে না। স্লুইস গেটের দায়িত্বপ্রাপ্তরা জানায়, স্লুইস গেটগুলো নষ্ট ও ব্যবহারিক প্রযুক্তি পুরাতন হয়, সঠিক সময়ে গেটগুলো ওঠাতে ও নামাতে সমস্যা হয়। গেট ঠিক থাকে তাহলে টাইম মতো 2-1 লোক উঠে যায়, আর এমন লাগে 8-10 জন লোক উঠতে গেলে, মানে গেটের সমস্যা। বাইরের 2টা গেট নষ্ট আছে, ওই যে লিক করে পানি আর কি, আর ওই উপরে রেলিংটা নষ্ট আছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অজুহাত হিসাবে জনবল সংকট ও অর্থের অপ্রতুলতার কথা জানান। এই গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বা এই করার জন্য আমাদের কিন্তু কোনো জনবল নাই। আমরা কিন্তু অনেক গেট আপনার মেরামত করতেছি, অনেক যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বা নদী ভাঙন কবলিত হয়েছে সেগুলো আমরা অনেক জায়গায় রিপ্লেসও করে দিচ্ছি। স্লুইস গেটের খনন ও অব্যবস্থাপনার কারণে চলতি বছর 5টি উপজেলার প্রায় 20% আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে। ওয়েলিংটন টেস্টে টম লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের 595 রানের ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে টাইগাররা এগিয়ে 303 রানে। ডুবোচরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার 24 ঘন্টা পরও কয়লা বোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। গতকাল সকালে 1000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইসগাতি নামের কার্গো জাহাজটি তলা ফেটে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ জানায়, ডুবে যাওয়া কার্গো জাহাজটি ওঠানোর জন্য মংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় চট্টগ্রাম থেকে বড় মাপের উদ্ধার জাহাজ প্রয়োজন হবে। এদিকে মংলা বন্দরের হারবান মাস্টার কমান্ডার মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, ডুবে যাওয়ায় কার্গো জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের জন্য কার্গো মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনে সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতার ভিড় রয়েছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় নানা বয়সী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন। বিক্রেতারাও জানান, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনেই ভিড় তুলনামূলকভাবে বেশি থাকে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য সাজিয়ে বসেছেন। সেই সাথে এসব পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। এবারের বাণিজ্য মেলায় প্রসাধনী, ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের স্টল ও প্যাভিলিয়নে তুলনামূলকভাবে ভিড় বেশি দেখা গেছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টলগুলোতেও ভিড় রয়েছে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এ ধরনের মেলা তাদের পণ্যের প্রচারে বেশ সহায়ক ভূমিকা পালন করে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাজিরা শিউলি। সরাসরি জানবো তার কাছ থেকে। শিউলি, রাজু, যে বাণিজ্য মেলা আজকে 14তম দিন চলছে, যেহেতু মেলার অনেকগুলো দিন পার হয়ে গেছে ইতিমধ্যে, এবং তাই দিন বাড়ার সাথে সাথে কিন্তু মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়ছে। এবং যেহেতু ছুটির দিনগুলোতে মেলায় সবার হাতে বেশ সময় থাকে, তাই পরিবার পরিজন নিয়ে সবাই মেলায় ঘুরতে আসেন। এবং আজকে সকাল থেকেই বলা যায় যে দেখা যাচ্ছে যে ক্রেতা দর্শনার্থীর সমাগম বেশ ভালোই আছে, এবং দল বেঁধে বেঁধেই তারা সবাই মেলায় ঘুরতে আসছেন এবং বিভিন্ন স্টলে ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তেও দেখা যাচ্ছে যে বেশ ভিড় রয়েছে। দেশি বিদেশি সব স্টলেই ক্রেতা দর্শনার্থীদের মোটামুটি ভালোই ভিড় দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি একটি বিদেশি প্যাভিলিয়নের সামনে, এবং এখানে পাকিস্তান এবং ভারতীয় বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সালাদ এবং সবজি কাটার যে মেশিনগুলো আছে, সেই পণ্য সামগ্রীগুলো যেমন মানুষ কিনছেন, তেমনি পোশাক, বিশেষ করে যেহেতু এখন শীতকাল, তাই শালের বিক্রিও বেশ ভালো। এবং অনেক ক্রেতা দর্শনার্থী যেহেতু তাদের এখানে কাশ্মীরি শাল এসেছে এবং তুরস্ক থেকে এবং
এবং বিভিন্ন দেশ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের শাল এসেছে, তাই নারী ক্রেতারা দেখা যাচ্ছে যে শাল তারা দেখছেন এবং পছন্দ অনুযায়ী তাদের দরদাম করছেন এবং কেনার চেষ্টা করছেন। এছাড়া এই স্টলে যেখানে 3 পিস 2 পিস সহ বিভিন্ন ধরনের এছাড়া পণ্য রয়েছে এবং যেহেতু কাশ্মীরি শাল সচরাচর সবসময় পাওয়া যায় না, তাই এখানে তারা এই সময়টাতে মেলায় শালের দোকানগুলোতে কিছুটা ভিড় রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিদেশি স্টল হলেও কিন্তু দেশি পণ্য এখানে রয়েছে, যেমন এখানে মানিকগঞ্জ থেকে আসে একটি স্টল দেখা যাচ্ছে যেখানে ব্যাগ, মানি ব্যাগ এবং ট্রাভেল ব্যাগ সব বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করা হচ্ছে। পাশাপাশি নারী মেয়েদের বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ এবং গাউন থেকে শুরু করে একটু আধুনিক স্টাইলের বেশ পণ্য রয়েছে। এছাড়া শিশুদের পোশাকও এই স্টলগুলোতে আছে। তো নারী ক্রেতাদের সংখ্যা এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে এবং তারা তাদের পছন্দের পণ্যগুলো কেনার চেষ্টা করছেন। এই মুহূর্তে এই স্টলটা দেখা যাচ্ছে যে মোটামুটি জুতো, ব্যাগ, মেয়েদের জামা এবং শাল, তারপরে বেডশিট সহ অন্যান্য পণ্য রয়েছে। আর এর বাইরে অন্যান্য স্টলগুলোতে ক্রোকারিজ, গৃহস্থালী পণ্য, ঘর সাজানোর পণ্য, জুতো, জামা থেকে শুরু করে প্রযুক্তি পণ্য বেশ ভালো বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেন যে মেলার শেষের দিকে কিন্তু বেশি অফার দেওয়া হয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে চেষ্টা করে তাদের পণ্যগুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করার এবং নতুন পণ্যগুলো তারা এই মেলায় নিয়ে আসেন। তো এই মুহূর্তে আজকে মেলায় বলা যে মোটামুটি ভালোই ভিড় আছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে বিকেলে এই ভিড় কিন্তু বেশ আরো বেড়ে যায়। তো এই ছিল আমার কাছে রাজু এখনকার মতো মেলা থেকে সর্বশেষ। শেরেবাংলা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাজিরা। ব্যাংকিং সিকিউরিটি বিষয়ে রাজধানীর লেকশোর হোটেলে এই মুহূর্তে চলছে আলোচনা অনুষ্ঠান। আমরা সরাসরি দেখে আসতে চাই সেখানকার আলোচনা অনুষ্ঠানের খবর। এখন তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইসলামী ব্যাংক করছে, আপনার HSBC করছে। তো কারণ যেখানে লাভ বেশি সেখানে লেখা আছে আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তাহলে উনি আবার নিচে লেখা আছে অমুক ইয়েতে টাকা খাটান 6 বছরের টাকা দ্বিগুণ। তার মানে আপনি 6 বছরের ফিউচারে বলতে পারছেন আপনি জ্যোতিষী যে 6 বছর পরে আপনার টাকা দ্বিগুণ হবে। ইসলামী নিয়ম হচ্ছে যে আপনি টাকা রাখবেন, আমি টাকা খাটাবো, সৎ পথে খাটাবো, লাভ যা হবে সেটা হিসাব করে আপনিও নিবেন আমিও নিব। আপনি কখনো ফোরকাস্ট করতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে। এবং সাধারণ মানুষ, আমি একটা প্রতিষ্ঠানে আছি, সেটার আমার প্রভিডেন্ট ফান্ড, সমস্ত প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকে, নট ইন ইসলামী ব্যাংক, মানে ইসলামিক ব্যাংকে। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন আমি করব, বলে 1 নম্বর লাভ বেশি, প্লাস যারা ওই যে নর্মালি ইন্স্যুরেন্স করতে চায় না, প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে চায় না, যে সুদ খাবে, তারা ওই ইসলামিক নাম নিয়ে কিন্তু ওইখানে দেওয়াই আছে 11% সুদ দিব, 10% সুদ দিব, অথচ হয়তো ব্র্যাক ব্যাংক বা অগ্রণী ব্যাংক আপনাকে 8.5% দিচ্ছে। কিন্তু ওরা বলছে লাভ, এরা বলছে সুদ। এই যে ইসলামের নামে, ধর্মের নামে যে মানুষকে ঠকানো হচ্ছে, এটা সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস হওয়া উচিত এবং যে স্টেপগুলো নেওয়া। ব্যাংকিং সিকিউরিটি বিষয়ে রাজধানীর লেকশোর হোটেলে যে আলোচনা অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের কিছুটা অংশ আমরা দেখছিলাম। বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে সংবাদ মাধ্যমের খবরে প্রবাসীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রবাসীদের সম্পত্তির অধিকার বঞ্চিত হওয়া, সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব না পাওয়ার মতো স্পর্শকাতর খবরে উদ্বিগ্ন তারা। তবে খসড়া আইনটি সম্পর্কে সঠিক তথ্য না জেনে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিস্টুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের এক বড় অংশ বাস করেন নিউ ইয়র্কে। সম্প্রতি দেশের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের উদ্যোগের পর দেখা দেয়া বিভিন্ন বিতর্কমূলক কথাবার্তায় শঙ্কিত প্রবাসীরা। তাদের উদ্বেগ সরকারের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ। প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠানেও রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের কাছে এসব শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রবাসীরা বলছেন স্বার্থ রক্ষায় প্রয়োজনে আদালতে রিট করতেও পিছপা হবেন না তারা। তো তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের এমন সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে প্রবাসীরা বলছেন এতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে দেশ। রেমিটেন্স পাঠায় এবং আমরা যে ইনভেস্ট করি বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশ ও অনেকাংশে বঞ্চিত হবে। দ্বৈত নাগরিকতা যেটা ঘটনাটা, এটা যেন বাতিল না হয়। বার্ধক্য বয়স হবে আমাদের, তখন দেশে গিয়ে আমরা থাকবো, এটাই আমাদের সকলের একটা ইচ্ছা। বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে
তার সম্পত্তিগত যে বিষয়টা সেখানে একটা জটিল অবস্থা সৃষ্টি করার সম্ভাবনা আমরা মনে করি। আমাদের সাংবিধানিক অধিকার নষ্ট হবে এবং সমস্ত প্রবাসীদেরকে নিয়ে আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তবে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলছেন, প্রবাসী বান্ধব সরকার এ ব্যাপারে সজাগ রয়েছেন। আমরা এ পর্যন্ত অফিসিয়ালি বা ফর্মালি কোনো ধরনের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন বা কোনো ডকুমেন্ট আমরা এ পর্যন্ত পাইনি। প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত বা কনসার্ন হওয়ার কোনো কারণ আমি দেখছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার প্রবাসী বান্ধব একটি সরকার। শুধু যুক্তরাষ্ট্র থেকে বছরে $2.4 বিলিয়ন রেমিটেন্স যায় দেশে, আর সারা বিশ্ব থেকে 1 কোটি প্রবাসী প্রায় $1400 কোটি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা 1,11,060 কোটি টাকা। তাদের সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। টম লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। তবে বাংলাদেশের চেয়ে এখনো 303 রানে পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপরা, আর ফলোঅন এড়াতে নিউজিল্যান্ডের দরকার 104 রান। এর আগে সাব্বির রহমানের 50-তে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 8 উইকেটে 595 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। 10 wickets at an average of 15. সপ্তাহ একদিনের পর তৃতীয় দিনের নতুন যাত্রা বাংলাদেশের, কিন্তু হলো না মনের মতন। দিনের 8ম ওভারেই আউট তাসকিন আহমেদ। তবে এক প্রান্ত আগলে আগ্রাসী ব্যাটিং পদ্মাপাড়ের ছেলে সাব্বির রহমানের। যোগ্য সাথী ছাড়াই সাব্বির তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় 50। এই টেস্টের সময়ের ব্যাপার মাথায় রেখে 595 রানের পাহাড় সমান সংগ্রহে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম। ওয়েলিংটনে টেস্ট ক্রিকেট ইতিহাসে যা কোন দেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। 680 রান নিয়ে সবার উপরে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে চমক দেখল কিউইরা। টেস্ট সহায়ক উইকেটে যেখানে নিউজিল্যান্ড স্পিনার এনেছিল 68তম ওভারে, সেখানে প্রথম ওভারে বাংলাদেশের মেহেদী মিরাজ। টম লাথাম আর রাভালের শুরুটা সাবধানী, তবে অভিষেকের প্রথম ওভারেই স্পিড স্টার তাসকিন কাঁপিয়ে দিয়েছিলেন রাভালকে, কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি সাব্বির। তাই বাংলাদেশকে ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করতে হলো রাব্বির প্রথম ডেলিভারি পর্যন্ত। ওই জিত রাভাল ফেরেন ব্যক্তিগত 24 রানে। এরপর লাথাম আর অধিনায়ক কেন উইলিয়ামসন সময়ের ব্যবধানে জমে যাচ্ছিলেন উইকেটে, কিন্তু 50-র পরপরই তাসকিনের অভিষেক উইকেটে পরিণত হয়ে পেভিলিয়নে ফিরতে হয় উইলিয়ামসনকে। 131 রানে 2 উইকেট হারানোর পর চোখের অস্ত্রোপচার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রস টেলরের সাথে দারুণ সখ্যতা করেন টম লাথাম। তবে ভয়ানক হয়ে ওঠার আগে অভিজ্ঞ টেলরকে ব্যক্তিগত 40 রানে ফিরিয়ে দেন রাব্বি। নিউজিল্যান্ডকে ফলো অন করানোর বাংলাদেশের স্বপ্ন ফিকে হতে থাকে ওপেনার টম লাথামের গা জ্বালানো ব্যাটিংয়ে। কিউইদের হয়ে লাথাম তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। শেষ বিকেলে ওয়েলিংটনের আকাশে মেঘ জমলেও উইকেট নামের আলোর আর দেখা পায়নি টাইগার বোলাররা। সঙ্গে হতাশা বাড়ে নিকোলসকে ফেরানোর কিছু সুযোগ হারানোর। টম লাথাম 119 আর নিকোলস 35 রান নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের বাকি রান শোধে মাঠে নামবেন। ফারজানা মুমু, সময় সংবাদ। দর্শক, ব্যাংকিং সিকিউরিটি বিষয়ে রাজধানীর লেকশোর হোটেলে যে আলোচনা অনুষ্ঠানটি চলছে সেখান থেকে আরো একবার ঘুরে আসতে চাই আমরা। সেখানে জামাতের ক্লিয়ারেন্স ছাড়া হয় না, কোনো লোন হয় না। এখন ব্যাংক ব্যবসা করবে, এতে কোনো অসুবিধা নেই। এখন সে ইসলামী ধারায় ব্যবসা করছে নাকি সুদ ধারায় ব্যবসা করছে সেটি আমার দেখার বিষয় না, কারণ দুটি ধারায় আমি পৃথিবীতে শান্তিপূর্ণভাবে চলতে দেখছি। আমি যদি পছন্দ করি যে আমি সুদ খাবো না, আমি ইসলামী ধারায় যেতে পারি। আপনি যদি মনে করেন সুদ খাবেন, আপনি নর্মাল ব্যাংকিংয়ে যেতে পারেন। এখানে দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা হলো ওখানে এখানকার লাভের টাকা গোপনে কেমনে যাচ্ছে জঙ্গিবাদের হাতে, সেটি রক্ষা করার জন্যই আজকের এই সংস্কারটাকে আমরা সাধুবাদ জানাতে চাই। যে হ্যাঁ, আমি শেষ করছি, আমি জানি যে সব শেষে সময় পাওয়া যায় না। তো আমরা দেখেছি এই অর্থ বন্ধ করতে হলে যদি আপনি হাসপাতাল চালান, সেখানে আপনি হাসপাতাল বললেও উনি বলেছেন যে সেখানে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। ব্যাংকিং সিকিউরিটি নিয়ে রাজধানীর লেকশোর হোটেলের আলোচনা অনুষ্ঠানে আমরা আবারও ছিলাম। রাজধানীর পুরনো ঢাকায় চলছে সাকরাইন উৎসব। সেখানে আছেন সহকর্মী মিজানুর রহমান কবির। আমরা যাচ্ছি তার কাছে। কবির,
এই সাকরাইন উৎসব দীর্ঘদিন যাবত এই এলাকায় চলছে। আমি এখন আছি পুরনো ঢাকার এই বাংলা বাজার এলাকার যে লালকুঠি এলাকা, সেখানে একটি বাড়ির ছাদে মূলত অবস্থান করছি এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই সাকরাইন উৎসব বা পৌষ সংক্রান্তির যে উৎসব এটিকে আসলে বরণ করে নেওয়া হচ্ছে। এখানে মূলত অন্যান্য উৎসবের পাশাপাশি এই পুরনো ঢাকার জন্য বিশেষ করে একটি বিশেষ উৎসব হচ্ছে সাকরাইন বা ঘুড়ি ওড়ানো, যার মূল উপলক্ষ। তাছাড়া রয়েছে আরো ভোজ উৎসব, বিভিন্নভাবে তারা খাওয়া দাওয়ারও আয়োজন করে থাকেন এখানে। তো এছাড়া পারিবারিক যে একটি সম্মিলন বলা যায়, সেই সম্মিলনেরও ব্যবস্থা এখানে হয়ে থাকে। তো তারা এই আয়োজনগুলো দীর্ঘদিন যাবত করছেন এবং বলা যায় এই এলাকার অনেকটা ঐতিহ্যগতভাবে কিন্তু তারা এই আয়োজনগুলো করছেন। তো আমরা এমন একজন আয়োজকের সাথে এখন কথা বলবো, একটু তার কাছে জানতে চাইবো যে এই আয়োজনগুলো মূলত আপনারা কেন করে থাকেন। একটু আমরা সময় সংবাদ থেকে জানতে চাচ্ছি আপনাদের কাছে যে এই আয়োজনগুলো ঠিক কত বছর যাবত হয়ে থাকে। আমরা এই আয়োজনটা করি মিনিমাম 1975-76 সাল থেকে, এই পথে কন্টিনিউ চলছে। কি কি আয়োজন থাকে আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমরা। আমাদের আয়োজনের মধ্যে বছরে একটা দিন ঈদ আসে। ঈদের চেয়ে বেশি আনন্দ পাই আমাদের এই সাকরাইনে, পুরানো ঢাকার ঐতিহ্য, আমরা সেটা আজ পর্যন্ত ধরে রাখছি। এবং সকাল দিনে রাত্রে 3 বেলা আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে। ফ্যামিলি কোনো কিনা হোটেলের না, আমাদের ঘরের থেকে যা পাকায় দেয় তা আমরা, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাইরের লোক আছে, কিছু বিদেশ থেকে আসছে, তাদের নিয়ে আমরা এই আনন্দ উপভোগ করি। তো আমরা এই একজন আয়োজকের মুখ থেকে শুনলাম যে তারা পারিবারিকভাবে মূলত আয়োজন করে থাকলেও পুরনো ঢাকায় এখানে আমরা যতদূর চোখ যায় বা শব্দ যতদূর থেকে ভেসে আসে, মূলত সেই বিভিন্ন রকম যে আনন্দের বহিঃপ্রকাশ সেগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মিজানুর রহমান কবির পুরনো ঢাকা থেকে জানাচ্ছিলেন সাকরাইন উৎসবের খবর। দর্শক, গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে গান্ধীকে গতকাল রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। তার জড়িত থাকার কথা ইতিমধ্যে সে স্বীকার করেছে। সেই সমস্ত হামলার পুনরাবৃত্তি ঠেকাতেও আসলে তাকে গ্রেপ্তার করাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স আনুমানিক 32 বছর। সে পুরনো জেএমবির সাথেই, অর্থাৎ জেএমবি যখন গঠিত হওয়ার পর 2004-5 সাল থেকেই সে জেএমবির সাথে জড়িত। তখন তার বয়স অল্প ছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি, পাশাপাশি আগে থেকে আমাদের কিছু তথ্য ছিল, সে বগুড়ায় আব্দুল আউয়াল 17ই আগস্ট বোমা হামলার জন্য সেই মূলত কোঅর্ডিনেটর হিসেবে, অর্থাৎ আব্দুল আউয়াল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিল। আব্দুল আউয়ালের সাথেই সে তখন পাচকের কাজ, অর্থাৎ রান্নার কাজটি সে করত। ফলে সেই সমস্ত ঘটনার কথাও সেখানে সে প্রত্যক্ষদর্শী হিসাবে কিভাবে এটি সংঘটিত সেই সম্পর্কেও কিছু তথ্য ইতিমধ্যে আমাদেরকে দিয়েছে। পাশাপাশি আব্দুল আউয়ালের বিভিন্ন চিরকুট সে আশেপাশের জেলাগুলোতেও সে সাইকেল চালিয়ে, কাছাকাছি জায়গায় সাইকেল চালিয়ে বা অন্যান্যভাবে সে পৌঁছে দিত বলেও সে স্বীকার করেছে। তো আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছিল, অধিকাংশ ঘটনারই আসলে কোনোটির তদন্ত কাজ শেষ হয়েছে, কোনোটির তদন্ত এখনো চলছে। তো সেই জায়গাগুলোতেও এই ঘটনাগুলোর সাথে রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম তার সম্পৃক্ততা সেটি বেরিয়ে এসেছে। কোনো ঘটনায় ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। তো সে যে সমস্ত ঘটনার কথা সে স্বীকার করেছে, তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার কথা আমরা বলছি। যে জাপানি নাগরিক হোসিও কুনিও হত্যা, সে অন্যতম পরিকল্পনাকারী। টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিরঞ্জন পাণ্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট 22টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতিমধ্যে সে স্বীকার করেছে। তো তাকে আমরা আজ হলি আর্টিজানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইব। রিমান্ডে পেলে এই ঘটনার, হলি আর্টিজান ঘটনা যেহেতু সেই সবচাইতে আমরা এখন পর্যন্ত যা
যাদেরকে পেয়েছি, জীবিত যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি, তার ভিতর সেই সবচেয়ে বেশি জানে। ফলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটির মানে যতটুকু আমাদের জানতে বাকি আছে সেটিও আমরা জানতে পারবো। পাশাপাশি এই ঘটনার সাথে যারা এখনো ধরা পড়েনি কিংবা নিহত হয়নি তাদের সম্পর্কে আমরা তথ্য পাবো বলে আমরা আশা করছি।